জন্য ভারত সরকারের দিক থেকে কোনো আপত্তি নেই। এই সংক্রান্ত একটা কন্টেন্ট আমি গত রাতে কিন্তু আমাদের এই চ্যানেলে প্রচার করেছিলাম। কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখলাম যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী সেখানে ভিডিও বার্তা দিবেন কিনা, ভিডিওর মাধ্যমে উপস্থিত থাকবেন কিনা, এটা কিন্তু এখনো 5 তারিখ না আসলে আপনি বুঝতে পারবেন না। হয়তো এখন পর্যন্ত তারা প্রচার করছে মানুষের মনোযোগ আকর্ষণের জন্য, এবং স্বাভাবিকভাবে মনোযোগ আকর্ষিত হয়েছে। ভারতের প্রথম শ্রেণীর যে দৈনিকগুলো, প্রধান যে দৈনিকগুলো, প্রায় সবাই কিন্তু এই নিউজটা বেশ গুরুত্ব দিয়ে প্রচার করেছে, এবং তারা বলেছে যে ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 2 বছরের মাথায় 24-এর 5ই আগস্ট উনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন, এবং 26-এর 5ই আগস্ট উনি প্রথম প্রকাশ্যে আসছেন। এবং এটা শোনার পর আমার মধ্যে একটা আগ্রহ ছিল। আমার আগ্রহটা জন্ম নিয়েছে এই কারণে যে আমি আসলে দেখতে চাই যে 2 বছরে ওনার চেহারার কি পরিবর্তন হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, ক্ষমতা কিন্তু খুব ভালো টনিক। অনেক সময়কে দেখা যায় যে ক্ষমতায় যখন কেউ থাকে তার স্বাস্থ্য বয়স হলেও বোঝা যায় না, আবার ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্রুতই স্বাস্থ্য ভেঙে পড়ে। তো আমার খুব একটা আগ্রহ ছিল যে এই 2 বছরের ক্ষমতার বাইরে থাকার কারণ, এবং এরই মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনার জন্য মৃত্যুদণ্ডের আদেশ হওয়া, এই সমস্ত ঘটনা নিশ্চয়ই তার মধ্যে একটা প্রভাব ফেলেছে। সেই প্রভাবের প্রতিক্রিয়া ওনার চেহারায়, ওনার শরীরে, ওনার স্বাস্থ্যে পড়েছে কিনা, পড়লে কতটুকু পড়েছে, এটা দেখার ব্যাপারে আমার একটা কৌতূহল অবশ্য ছিল। তো সেটা আদৌ পূরণ হবে কিনা আমি জানি না, কারণ আমি নিজেও বুঝতে পারছি না। কারণ এর মধ্যে যুক্তরাষ্ট্রের আমাদের কিছু কিছু বন্ধুবান্ধব যারা আছেন, ওখানে সাংবাদিকতা করেন, তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন যে উনি হয়তো শেষ পর্যন্ত ভিডিও বার্তায় উপস্থিত হবেন না ভিডিওর মাধ্যমে। আমি জানি না আসলে কী হবে, কিন্তু আমার কাছে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই বিষয়টা বিভিন্ন মিডিয়াতে আসার পর বাংলাদেশ সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের যে প্রতিক্রিয়া, এটা আমাকে একটু কৌতূহলী করে তুলেছে। দেখুন, 2টো ঘটনা বলি। একটা হলো যে আমাদের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন মিস্টার হুমায়ুন কবির, তার সঙ্গে সোমবার বিকেলে ভারতে নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দীনেশ ত্রিবেদী PM অফিসে গিয়েছিলেন তেজগাঁওতে, সেখানে হুমায়ুন কবির সাহেব বসেন, সেখানে ওনার সঙ্গে ওনার দেখা হয়েছে। এবং এই দেখা হওয়ার সময় হুমায়ুন কবির সাহেব সরাসরি বলেছেন যেন ভারত শেখ হাসিনাকে এ ধরনের একটা ভিডিও উপস্থিতি যেন না করতে পারে। উনি কী বলেছেন আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। উনি বলেছেন যে পলাতক শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। এবং তিনি এটাও বলেছেন একটু হুমকির মতো, সেটা হচ্ছে যে এই ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তো এই কথা বলার পর দীনেশ ত্রিবেদী থেকে বলেছেন যে উনি যথাযথভাবে এই ব্যাপারটা বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নেবেন, এই বলেছেন উনি। আসলে এটাই কূটনৈতিক ভাষা। কিন্তু হুমায়ুন কবির সাহেব যেভাবে কথাটা বলেছেন, এতে আমি একটু আমার কাছে একটু ভালো লাগেনি এই কারণে যে ওখানে শেখ হাসিনা কি বললো না বললো তাতে আমাদের কি আসে যায়? আমাদের সরকারের উদ্বিগ্ন হওয়ার কি আছে? সরকার কি ভয় পাচ্ছে? শেখ হাসিনা ভিডিওতে কিছু একটা বললেন, তাদের বাংলাদেশের কি সমস্যা? এটা কেউ না কেউ বলতেই পারে। আর উনি যদি যে কথাটাই বলুন না কেন, উনি এভাবে না বললেও অন্যভাবে বলতে পারেন। উনি হয়তো ওনার ছেলেকে বললেন, ওনার ছেলে ওনার হয়ে বললেন, অথবা ওনার ছেলেই বললেন, এগুলি তো কোনোটাই তো বাতিল হয়ে যাচ্ছে না। কিন্তু এখানে ভয় পাওয়ার কি আছে? ভারতকে রিকোয়েস্ট করার কি? ভারতকেও তো আমরা আগে জানিয়ে দিয়েছি একবার, বারবার বলার তো কোনো প্রয়োজন নেই, ভারত নিজেরাই বুঝবে। দেখুন, এই দীনেশ ত্রিবেদী কিন্তু তারেক রহমানকে ভারতের আগামী সেপ্টেম্বরে 12-13 তারিখে যে প্রোগ্রাম হবে ব্রিক্সের, সেখানে দাওয়াত করেছেন। তো ওনারাই তো চেষ্টা করবেন
যেন সেই দাওয়াতটা যাতে নাকি আমরা মেনে নেই, অক্ষুণ্ণ রাখা হয়, যেন তারেক রহমান সাহেব সেখানে যান, এই জন্য অনুকূল পরিবেশ অথবা এর ধরনের কোনো ঘটনা ঘটতে না দেওয়া, এটা তো ওনাদের দিক থেকে আছে। বারবার বলার মাধ্যমে আমরা কি আমাদের দুর্বলতাটাই প্রকাশ করে দিচ্ছি না? প্রয়োজনটা কী ছিল? আমার কাছে বরং হুমায়ুন কবির সাহেবের চেয়ে আমাদের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন, ওনার কথাটা সামাওবায়েদ, ওনার বক্তব্যটা আমার কাছে মানে বেশ স্মার্ট মনে হয়েছে, অধিকতর স্মার্ট মনে হয়েছে। উনি কি বলেছেন শুনেন, বাংলাদেশ প্রতিদিনে ওনার নিউজটা আছে, আমি শিরোনামটা দেখেন কি লিখেছে: সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই। এটা হলো গিয়ে আমি মনে করি রিয়েল স্পিরিট, এটাই হওয়া উচিত। আপনি যদি মনে করেন তার বক্তব্যকে আপনি গুরুত্ব দিতে চান না, যদি ইগনোর করেন, আপনি উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন কেন? আমি একটা জিনিস এটা বুঝতে পারি না। দেখুন উনি কি বলেছেন, ওনাকে সাংবাদিকরা বেশ অনেকগুলো প্রশ্ন করেছিল, এই অনলাইন মিটিংয়ের সম্বন্ধে বলা হয়েছিল, সেখানে উনি কি উত্তরটা দিয়েছেন শুনুন। উনি বলেছেন, সম্প্রতি ভারতের নতুন হাই কমিশনার এসেছেন, তার সঙ্গে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা ভারতের সঙ্গে একটি দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি। এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক তা আমরাও চাই না, এবং আমার গভীর বিশ্বাস ভারতও তো চায় না, ভারতও তা চায় না। এই যে বক্তব্যটা, এটা হলো প্রকৃত প্রস্তাবে একটা কূটনৈতিক বক্তব্য, এভাবেই বক্তব্য দেওয়া উচিত। আপনি উদ্বিগ্ন হবেন কেন? উদ্বিগ্ন হওয়ার কী আছে রে ভাই? তো আমি জানি না। এবং উনি পরে এই কথাটা বলেছেন যে কে কি বলল, মানে এই বিষয়টা নিয়ে আমাদের ওখানে কে কথাই বললো না বললো এটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নাই। যেমন ওনারা বলেছেন যে, ওনাকে জিজ্ঞাসা করছি ওনাকে, যদি এই ধরনের অনুষ্ঠান হয় তাহলে কি দু দেশের সম্পর্কের যে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা ক্ষতিগ্রস্ত হবে কিনা। দেখেন দেখেন সামাওবায়েদ কী বলেছেন, উনি বলেছেন যে অবশ্যই এটা ক্ষতি করতে পারে, তবে আমরা তো সেটা চাচ্ছি না। আমি মনে করি বাংলাদেশের মানুষও চায় না এবং সরকারও চায় না যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নেতিবাচক হোক। আমরা চাই সম্পর্ক আরও উন্নত হোক, এবং তা উন্নতির দিকেই যাচ্ছে। আমি আশা করি বিষয়টি মাথায় রেখেই ভারত ভবিষ্যতে তাদের কার্যক্রম পরিচালনা করবে। খুবই ম্যাচিউর রিমার্কস কিন্তু। তো আমিও সেগুলি বলি যে এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। আপনি যত উদ্বিগ্ন হবেন তত কিন্তু উদ্বেগ আপনাকে পেয়ে বসবে। মাথায় রাখবেন, এখন কিন্তু অনলাইনের যুগ রে ভাই। এবং আমি তো এটাও মনে করি যে শেখ হাসিনার বক্তব্য এদেশে প্রচার করা যাবে না বলে যে নিষেধাজ্ঞা আদালতের আছে, আমার কাছে ওটাও গ্রহণযোগ্য মনে হয় না। কেন আপনি তার কথা প্রচার করতে দিবেন না? তার কথা প্রচার করতে না দেওয়ার আপনার যে আদেশ, এই আদেশ কি বাস্তবায়িত হচ্ছে? সবাই তো প্রচার করতেছে। তো যে আদেশ কেউ বাস্তবায়ন করে না, যে আদেশ কেউ মানে না, সেটা দেওয়ার মাধ্যমে আপনার অবস্থানটা যে মানুষের কাছে হাস্যকর হয়ে যায়। এ ধরনের আদেশ দিতে যান কেন? আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, আপনারা থামাবেন কীভাবে? এখন কি আগের দুনিয়া আছে নাকি ভাই? মুহূর্তে সারা দুনিয়ায় এই সমস্ত তথ্য ছড়িয়ে যাচ্ছে, মুহূর্তে সারা দুনিয়ার থেকে আমাদের এখানে চলে আসছে। তো এগুলোকে থামানো যায়। নিতান্ত যাদের অনলাইন সম্পর্কে কোনো ধারণা নাই, কেবল তাদের পক্ষেই এ ধরনের প্রাগৈতিহাসিক সিদ্ধান্ত দেওয়া সম্ভব, এছাড়া আর কেউ দিবে না এই ধরনের। আমার মানে ব্যাপারটা হলো এরকম, আপনি কথা বলতে দেন, যার যা ইচ্ছে বলুক। ওগুলো বললেই মহাভারত অশুদ্ধ হয় না, ওগুলো বললে আকাশ মানে মানে ভবনের ছাদ ভেঙে মাথার উপর পড়ে না। বরঞ্চ তারা যত বেশি বলবে সেগুলো নিয়ে মানুষ তত বেশি আলোচনা করবে, মানুষ ভুল ভ্রান্তি ধরতে পারবে। কিন্তু যখন আপনি কথা বলতে না দিবেন, তখন হবে কি, মানুষ ভাববে যে কেন সরকার ভয় পাচ্ছে, তাহলে উনি এমন কি বলবেন যেটা বললে পরে সরকারের ভিত নড়ে যাবে। মানুষ কিন্তু এভাবে কল্পনা করবে। আমি মনে করি যে মানুষের বোঝার ক্ষমতাটা প্রতি আপনাদের একটা শ্রদ্ধাবোধ থাকা উচিত। যে যা বলার তাকে তার মতো করে বলতে দেন, যার যা রাজনীতি তাকে করতে দেন। মানুষকে সিদ্ধান্ত নিতে দেন। মানুষ জানে কি সিদ্ধান্ত নিতে হবে। জনগণের এই সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, এটার প্রতি আপনাদের যদি আস্থা কমে যায়, তাহলে বুঝবেন আপনার সিংহাসন এমনিই নড়বড় করতে থাকবে। জনগণের উপর আস্থা রাখুন। যদি জনগণের সরকার হতে চান, জনগণের উপর আস্থা রাখুন, আর জনগণের মন জয়ের চেষ্টা করুন।
প্রতিপক্ষের বদনাম করে মন জয় করা যায় না, নিজের কাজ কর্ম দিয়ে মন জয় করা যায়। এই যে এখন সারা দেশে মানুষের মধ্যে যে হাহাকার তৈরি হয়েছে দ্রব্যমূল্য নিয়ে, জ্বালানি নিয়ে, তাহলে উনি কিভাবে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেই সাক্ষাৎকারে উনি ওনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলছেন। তো এই প্রশ্ন নিয়ে কিন্তু দুই ধরনের কথা আছে। এক ধরনের কথা হলো উনি সাক্ষাৎকারে ওনার অবস্থা উনি বর্ণনা করতেই পারেন, সেটা তো আর রাজনীতির পার্ট না। রাজনীতির পার্ট হলো কীভাবে উনি দেশ দখল করবেন না কী করবেন এগুলো। আবার অন্যভাবে একটা ব্যাখ্যা হয় যে তার মতো ব্যক্তি যে কথাটাই বলেন সেটাই আসলে একটা রাজনৈতিক ইঙ্গিত অথবা রাজনৈতিক একটা পদক্ষেপ। এটা নিয়ে দুই রকম বিরোধ থাকতেই পারে, কিন্তু যখন নাকি এই কথাটা বলা হলো তখন অতীতের বিষয় নিয়ে নানা রকম আলোচনা হলেও একটা কথা কিন্তু মানুষ ভেবেছিল যে তাহলে আমরা ভবিষ্যতে হয়তো এ ধরনের আর কোনো রকম কর্মকাণ্ড দেখব না। কিন্তু বাস্তব হলো সম্পূর্ণ উল্টা। উল্টা কীভাবে? যে আজকে ভারতেরই একাধিক মিডিয়াতে, ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু, এরকম সকল মিডিয়াতে একটা খবর বেরিয়েছে। সেই খবরটা হলো যে উনি আগামী 5 তারিখে মানে ডে আফটার টুমোরো, পরশু দিন, উনি প্রথমবারের মতো ভিডিওতে আসবেন। মানে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে উনি আগামী 5 তারিখে সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত নয়াদিল্লির মাথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটার আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া, মানে FCC সাউথ এশিয়া। এখানে একটা ভার্চুয়াল অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে ফিজিক্যালি অনেকে থাকবেন, যেমন আবার সাবেক যিনি শিক্ষামন্ত্রী ছিলেন নওফেল সাহেব, উনি থাকবেন, আরও অনেক সাংবাদিকরা থাকবেন। সেখানে শেখ হাসিনা যুক্ত হবেন ভার্চুয়ালি, মানে ভিডিওতে ওনাকে দেখা যাবে এবং উনি ওখানে ভিডিওতে কথা বলবেন। উনি যেখানে আছেন সেখান থেকে উনি সেখানে যুক্ত হবেন এবং সেখানে আরও যারা অংশ নেবেন তাদের মধ্যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আছেন, আগে বলেছি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আছেন, এবং ওখানে একটা কিছু বিদেশি বাংলাদেশি আর কি বিদেশি মিডিয়াতে যারা জব করেন সেরকম কিছু লোক থাকবেন। বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিক এরা থাকবেন এবং এখানে আরও অনেকের নাম আছে, যেমন সাবেক কূটনীতিক নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনীতি ও সন্ত্রাস বিরোধী বিশ্লেষক আবু ওবায়দা আরিন, হ্যাঁ, এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের ইউএসের পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ার এরা থাকবেন। তবে যে নামটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হলো যে সাবেক ক্রিকেটার, আওয়ামী লীগ আমলের শেষ সংসদের সংসদ সদস্য মিস্টার সাকিব আল হাসান, তিনিও এখানে থাকবেন এই অনুষ্ঠানে। তো এগুলো অনেকটাই মানে আন্তর্জাতিক মিডিয়া, ভারতের মিডিয়া, আমাদের বাংলাদেশের মিডিয়া সব জায়গায় কিন্তু একটা কৌতূহল সৃষ্টি করেছে যে প্রথমবারের মতো উনি ওনার ছবি মানুষ দেখতে পাচ্ছে, উনি প্রকাশ্যে আসছেন। ভার্চুয়ালি হতে পারে, ভিডিওর মাধ্যমে হতে পারে, কিন্তু ওনার চেহারাটা দেখা যাবে এবং ওই চেহারা দেখিয়ে ভিডিওরভাবে উনি কিছু কথাবার্তা বলবেন। উনি কি বলবেন কি না বলবেন এটা নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হতেই পারে, এই কারণে যে উনি কিন্তু বেশ কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে উনি এই বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। একা নয়, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে উনি দেশে ফিরবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে উনি কীভাবে ফিরবেন, ফিরলে কী হবে, কি হতে পারে, সরকার কি ভূমিকা নেবে, এখানে অন্য যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দল তারা এটাকে কীভাবে নেবেন। এরই মধ্যে অনেককে দেখলাম বেশ মানে অহংকার করে বলছিলেন শেখ হাসিনা জীবনে দেশে ফিরতে পারবেন না, ওনার লাশও দেশে ফিরবে না। আমি নিজেও একসময় মনে করতাম যে উনি হয়তো আর দেশে ফিরবেন না, ফিরতে পারবেন না, কিন্তু এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যেন সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং কেউ কেউ এমনও বলছেন, ভারতীয় অনেক কূটনীতিকও বলছেন, ভারতের একটা পত্রিকা, যেমন ভারতের পত্রিকাগুলোতে এটা এসেছে। দেখুন আমি আপনাকে দু একটা পত্রিকার হেডলাইন, দুটো পত্রিকার হেডলাইন বলি। যেমন ইন্ডিয়া টুডে, তারা হেডলাইন করেছে
যে 2 years আফটার আউস্টার শেখ হাসিনা টু মেক ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন ইন্ডিয়া, মানে ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পর শেখ হাসিনা প্রথম পাবলিকের সামনে আসছেন। যেভাবে আসুন, ভিডিওর মাধ্যমে হোক না হোক, আসছেন। এবং এই আসার জন্য উনি বেছে নিয়েছেন ঠিক 5 আগস্টকে, যে 5 আগস্টে ওনাকে সর্বশেষ দেখা গিয়েছিল, জনগণ থেকে সবশেষ যেদিন দেখেছিলেন, তার ঠিক 2 বছর পূর্তির দিনে উনি আবার জনগণের সামনে আসছেন। এখন এই 5 আগস্টকে বেছে নেওয়া, এটাও কি কোনো ইঙ্গিতপূর্ণ বিষয় কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা চলতেই পারে যে হোয়াই 5th of আগস্ট, এটা অন্য দিনও তো হতে পারতো, তা হয়নি, একদম 5 তারিখে হয়েছে। কাজে এখানে হয়তো উনি কী বলবেন না বলবেন এটা নিয়ে তো অন্যরকম আলাপ আলোচনা চলবে। হয়তো উনি বলবেন ওনার রাজনৈতিক ভবিষ্যৎ, উনি হয়তো বলবেন উনি পরবর্তী পদক্ষেপ কী হবে, অনেক কিছুই বলবেন। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং একটা হেডলাইন আমি দেখলাম, ভারতের খুব বিখ্যাত একটা পত্রিকা দ্য হিন্দু, ওনারা যে শিরোনামটা করেছেন সেটা আপনারা শুনুন। ওনারা শিরোনাম করেছেন যে শেখ হাসিনা টু হোল্ড প্রেশার অন আগস্ট 5, এ মান্থ বিফোর তারেক রহমানস এক্সপেক্টেড ভিজিট। মানে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে কিন্তু যাওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদি উনি সেখানে যান সেটা হবে সেপ্টেম্বরে, মানে উনি যাচ্ছেন তাহলে যখন তার 1 মাস আগে হাসিনার এই যে বাইরে বেরিয়ে আসাটা, এটা তারেক রহমানের সরকারের উপর এক ধরনের প্রেশার তৈরি করতে পারে। এবং দ্য হিন্দু এই রিপোর্টটা লিখেছেন কল্লোল ভট্টাচার্য, আমি রিপোর্টটা পড়লাম। এখানে উনি বেশ কিছুগুলি কথা বলেছেন। উনি যে কথাগুলি বলেছেন তার মধ্যে আমি 2-1টা কথা আপনাদেরকে বলি। উনি বলার চেষ্টা করেছেন, যে একজন এক্সপার্টের বক্তব্য দিয়ে উনি বলার চেষ্টা করেছেন যে এই যে হাসিনা ঘোষণা করেছেন যে উনি বাংলাদেশে ফিরে যেতে চান, যাবেন, এই জিনিসটা ভারতকে, বিশেষ করে ভারতীয় গভর্নমেন্ট এবং ভারত এদেরকে এক ধরনের স্বস্তি দিচ্ছে। তারা মনে করছেন এটা দেওয়ার মাধ্যমে তারা একভাবে লাভবান হবেন। কারণ ভারতের উপরও ইন্টারন্যাশনাল একটা প্রেশার থাকতে পারে, বাংলাদেশে একটা প্রেশার থাকতে পারে যে তারা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত এবং সাজাপ্রাপ্ত রাজনীতিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। এটা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু যদি উনি নিজে থেকেই ব্যাক করতে চান, অথবা যদি ব্যাক করেন, তাহলে এই জায়গাটাতে ভারত নির্ভর হয়ে যেতে পারবে। এটা হলো এক ধরনের বক্তব্য। আর এই রিপোর্টে আমি আরেকটা জায়গায় পড়লাম, সেখানে হলো মিস্টার পিনাক রঞ্জন চক্রবর্তী, আপনাদের খেয়াল আছে বাংলাদেশে একসময় ভারতের হাই কমিশনার ছিলেন। তিনি বলেছেন যে উনি মনে করেন যে হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন এটা আসলে ফাঁকা বলি নয়। উনি মনে করেন যে হাসিনা আসলেই ফিরবেন, এবং উনি এটা কারণ হিসেবে বলছেন যে ওনাকে আসলে উনি যদি না ফিরেন তাহলে হয়তো আওয়ামী লীগই হারিয়ে যাবে। আওয়ামী লীগকে টিকিয়ে রাখার স্বার্থেই ওনার ফিজিক্যাল প্রেজেন্স বাংলাদেশে এটা খুব জরুরি, এবং যে কারণে উনি ফিরবেন। এবং উনি এখানে আরেকটা কথা বলেছেন যে তার অ্যাগেনস্ট, তার বিরুদ্ধে কোনো ধরনের লিগ্যাল যদি প্রসিডিওর গ্রহণ করা হয়, লিগ্যাল কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় যাতে নাকি উনি ফিজিক্যালি ওনার কোনো শারীরিকভাবে ওনার কোনো ক্ষতি হতে পারে, সেই বিষয়টা নিয়েও কিন্তু ওনাকে চিন্তা করতে হবে, তারপর ওনাকে ফিরতে হবে। এবং উনি এটাও মনে করেন যে এটা ইমিডিয়েট যাওয়ার সঙ্গে সঙ্গেই হয়তো কোনো ধরনের পানিশমেন্ট ওনাকে দেওয়া হবে না, ওনাকে এটা নিয়ে আপিল করার সুযোগ দেওয়া হবে। এবং এক্ষেত্রে ভারতও কোনো ভূমিকা রাখতে পারে কি না এটা নিয়েও কিন্তু উনি এক ধরনের একটা সম্ভাবনার কথা বলেছেন। মানে ওনার বক্তব্য হলো যে এটা আমি অবাক হব না যদি ভারত এখানে কোনো একটা ভূমিকা রাখে, এবং ভারত যদি এই বিষয়টা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে এবং ওনার নিরাপত্তার ব্যাপারটা এনশিওর করতে চায়। এটা খুব একটা মানে সে অবাক হবে না। তো এই যে ঘটনাগুলো ঘটছে, দেখুন যে যখন কতগুলি বিষয় করত, উনি আগের থেকে ইন্টারভিউ দিচ্ছিলেন উনি ফিরবেন, তারপরে ভারত বলল আমার এখান থেকে কোনো রাজনীতি চলবে না, এবং বলার পরে উনি ঘোষণা দিলেন যে উনি প্রকাশ্যে আসবেন, ভিডিওর মাধ্যমে আসবেন, এবং তারপর বিভিন্ন এই সময় 1 মাস পরে সেখানে আবার ভারতে আবার
তারেক রহমান যাবেন, এবং সব কিছু কিন্তু শেখ হাসিনা, বাংলাদেশ সরকার, ভারত সরকার এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। এখন এখান থেকে ইঙ্গিতটা কি পাচ্ছেন আপনারা? এখান থেকে কিন্তু অনেক কিছু ঘটবে এরকম মনে করা যায়, এবং যে ঘটনাগুলো ঘটবে বলে আমি মনে করি শেষ পর্যন্ত। এখানে আবার আরেকটা কথা বলে নিই, আরেকটা কথা বলে নেওয়া দরকার। সেটা হলো, আমাকে আবার আমাদের দেশের একজন সিনিয়র সাংবাদিক উনি বললেন যে যদিও শেখ হাসিনা বলছেন উনি আসবেন, কিন্তু শেষ পর্যন্ত উনি ভিডিওতে আসবেন না। এটা হলো আরেকটা সোর্সের কথা। যুক্তরাষ্ট্রে অবস্থানরত কিছু আওয়ামী লীগের লোকজন তারা নাকি এটা বলেছেন যে উনি আসলে আসবেন না। এখন যদি উনি মানে ওনারা যদি ভিডিওতে না আসেন, তার কি অর্থ হতে পারে এবং তার কি আফটার ইফেক্ট হতে পারে? আমি পার্সোনালি মনে করি না আসলে ওনার নেতা কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হবে, এটা যেমন ঠিক, পাশাপাশি এখান থেকে আরেকটা ইঙ্গিত পাবেন যে তাহলে আমরা বুঝবো যে ভারত সরকারই হয়তো ওনাকে ভিডিওতে আসতে বাধা দিচ্ছে। যদি সেটা হয় তাহলে এখানে আপনার ভারতের আরেক ধরনের মনোভাব শেখ হাসিনার প্রতি, যেটা নাকি খুব একটা ইতিবাচক মনোভাব বলা যাবে না, সেটাও কিন্তু প্রকাশিত হবে। এখন আমাদের আরেকটা দিন ওয়েট করতে হবে। আজকে 3 তারিখ, মাঝখানে আরেকটা দিন এবং 5 তারিখ সন্ধ্যায় আমরা বরং দেখি যে আদৌ উনি আসেন কি আসেন না। তবে আমার যেটা মনে হয় যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা না ফেরা একটা অধিকার গ্রুপ, অন্যদিকে ধরুন এস আলম, তারপর সামিদ গ্রুপ, এদের সঙ্গে শাসক দলের কতিপয় রাজনৈতিক নেতাদের একটা অলিগার গ্রুপ। তোফায়েল সাহেব, আমর সাহেবদের মতো সিনিয়র যারা নেতৃবৃন্দ, তাদের একটা গ্রুপ ছিল। আর অন্যদিকে সাবির হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূর, সৈয়দ আবুল হোসেন, ওনাদের মতো মানুষ যারা, তাদের একটা বন্ধুত্ব, একটা সার্কেল ছিল। এর বাইরে জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, তারপর বাহাউদ্দিন নাসিমের পর ধরুন মাহবুল আলম হানিফ, ওনাদের একটা গ্রুপ ছিল। এর বাইরে ধরুন আলাউদ্দিন নাসিম, তার নেতৃত্বে এক ধরনের আমলা গ্রুপ, আবু নাসির কামাল, তার গ্রুপ এক ধরনের আমলা গ্রুপ, উপদেষ্টাদের মধ্যে একটা গ্রুপ, মানে যার যার মতো করে সবাই কাজ করতেন, সবাই পাওয়ারফুল ছিলেন। কারো কারোর সঙ্গে শত্রুতা ছিল, কারো কারোর সঙ্গে আবার বন্ধুত্ব ছিল, এরকম আলাদা আলাদা গ্রুপ হয়ে কাজ করত। মন্ত্রী পরিষদে দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশনের রাজনীতিবিদ ছিলেন, যাদের দাদা মন্ত্রী ছিলেন, বাবা মন্ত্রী ছিলেন, নিজেরা মন্ত্রী হয়েছিলেন। তারা এক ধরনের। আবার ধরুন একেবারে প্রথম জেনারেশনে এসে পলক শাহরিয়ারের মতো মন্ত্রী, মোহাম্মদ আরাফাতের মতো মন্ত্রী, তারাও ছিলেন। আর সর্বময় কর্তৃত্ব ছিল শেখ হাসিনার উপর। শেখ হাসিনাকে যারাই রাজি খুশি রাখতে পারতেন তারা কাজ করতেন, আর রাজি খুশি রাখতে না পারলে সেখানে কাজ হতো না। এখানে শেখ হাসিনার যে ক্ষমতা, এককভাবে তাকে ফ্যাসিবাদ বলেন, স্বৈরাচারী বলেন, মূলত সারা দুনিয়াতে এমন কোনো রাষ্ট্র, এমনকি পুতিন বা পল কাগামে কিংবা মুসোভিনি, উগান্ডার মুসোভিনি, তারা তাদের রাষ্ট্রের যে একক ক্ষমতা, ঠিক সেই একক ক্ষমতার অধিকারীর চাইতেও বেশি ক্ষমতা ছিল শেখ হাসিনার। ফলে কি হতো, প্রতিযোগিতা ছিল, কাজ হতো, মানুষ এক জায়গাতে ফেল করলে আরেক জায়গাতে যেত। যেমন ধরুন কোনো একটা কারণে সালমান রহমানের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তার কাউন্টার গ্রুপে যেত, কাজ আটকে থাকতো না। কিন্তু ইউনূস জামানাতে এসে একেবারে সে 18 কোটি মানুষের যে ব্যবসা বাণিজ্য, চিন্তা চেতনা, কর্ম, বিভিন্ন নিয়োগ বদলি থেকে শুরু করে টেন্ডারবাজি, যা কিছু রয়েছে রাষ্ট্রীয় কর্মকাণ্ড, এর যত ফাঁকফোকর ছিল, সমস্ত ফাঁকফোকর একেবারে বেশিরভাগ বন্ধ হয়ে গেল, একটা জায়গাতে কেন্দ্রীভূত হলো। না কেউ কাজ করে, না কেউ উপকার করে, না কেউ ক্ষতি করে, সবাই শুধু মপ করে। ফলে পুরো রাষ্ট্র ব্যবস্থা, উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, ট্যাক্স কালেকশন, বৈদেশিক সম্পর্ক, একেবারে সব কিছু এসে একটা জায়গাতে কেন্দ্রীভূত হয়ে গেল। সেটা হলো ডাস্টবিন, ময়লার ভাগাড়। এর মধ্যে থেকে আর কিছু বের হলো না, যা সেখানে পড়ে সব ধ্বংস হয়ে যায়।
যাক, উনি চলে গেলেন। চলে যাওয়ার পর বর্তমান বিএনপি সরকার এলো। বিএনপি সরকারের মধ্যে দৃশ্যত এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগই স্থানীয় সরকার, এরা যারা চালাচ্ছেন প্রশাসক রূপে রাজনৈতিক নিয়োগ তাদের সবারই। ফলে কি হলো, আমলাতন্ত্রের সঙ্গে জনগণের সঙ্গে তাদের যে আত্মিক সম্পর্ক, সেই সম্পর্কটা তারা হচ্ছে না। তারা লাফাচ্ছেন, চেষ্টা করছেন, আন্তরিকতা দেখাচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত হলে যে ধরনের একটা মোরাল ক্যারেজ থাকে, সেই ক্যারেজটা তাদের মধ্যে না থাকার কারণে স্থানীয় সরকারে আসলে কোনো উন্নয়ন হচ্ছে না। যা কিছু হচ্ছে ভাঙাচোরা, বস্তি উচ্ছেদ, তারপর প্রধানমন্ত্রী বলছেন এখানে খাল কাটো, এখানে লেক পরিষ্কার করো, এখানে ময়লার আবর্জনা দূর করো ইত্যাদি। খুব যাকে বলা হয় একেবারে মলম লাগানোর মতো। পালনে ছাড়েন একটা ঘটনা ঘটছে, মলম লেগে যাচ্ছে। এখন বিএনপি সরকারের এই যে ভিতরের যে একটা সিন্ডিকেট বলেন, একটা বলয় বলেন, যেটা ইতিপূর্বে 2001 থেকে 2006 কিংবা 91 থেকে 96 সবসময় বিএনপির মধ্যেও কিন্তু এই বলয় ছিল। আব্দুল সামাদ তালুকদারকে কেন্দ্র করে একটা বলয়, খন্দকার দেলোয়ারকে কেন্দ্র করে একটা বলয়, এরপরে হাওয়া ভবনকে কেন্দ্র করে একটা বলয়, এরকম অসংখ্য, ধরেন 6 থেকে 7টি বলয় বিএনপির মধ্যে ছিল সবসময়টাতে। এখন আসলে কোনো বলয় নেই। সবাই শুধু সবাইকে হিংসে করছে। সালাউদ্দিন সাহেব হিজ ওভার স্মার্ট ফেলো, কথা বলছেন চৌকুশ, তারপরে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারছেন, কিন্তু পারফরমেন্স করার জন্য তার যে নেটওয়ার্কটি দরকার, সেই নেটওয়ার্কটি না দলের মধ্যে আছে, তার নিজস্ব কোনো দলীয় মন্ত্রী, এমপি এরকম কোনো লোক নেই যারা সালাউদ্দিন সাহেবের জন্য ওই যে আগে যে আমাদের দেশে যে তথাকথিত সিন্ডিকেট থাকে, সেরকম সিন্ডিকেশন নেই। একই অবস্থা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, একই অবস্থা শাহ আলমের, একই অবস্থা ধরুন শহীদুদ্দিন চৌধুরী, অ্যানির। এই কয়জন ধরুন সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠতার কারণে হোক, তাদেরকে মনে হয় যে তাদের কিছু পাওয়ার আছে, কিন্তু আলটিমেটলি সেই পাওয়ারগুলো এক্সারসাইজ করার জন্য আসলে তাদের কোনো রকম ওরকম সিন্ডিকেশন নেই। ফলে যার যার মন্ত্রণালয় তারা কেউ ভালো করতে পারছেন না। অন্যদিকে প্রধানমন্ত্রী তিনি শেখ হাসিনার মতো না স্বৈরতান্ত্রিক হতে পারছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো অথর্ব হতে পারছেন না, যাকে বলা হয় তার পিতার মতো এরকম একজন যুগান্তকারী নায়ক হতে পারছেন, বা এরশাদের মতো একজন সফল শাসক হতে পারছেন। তিনি প্রচুর দৃষ্টি আকর্ষণ করছেন, মিডিয়া অ্যাট্রাকশন করছেন, আর প্রতিদিন লোকজন আশ্চর্য হয় এরকম কাজ কত বেশি করা যায় সেইগুলো চেষ্টা করছেন। তার প্রেস টিম অসম্ভব দুর্বল, তার স্পিচ রাইটার আদৌ আছে কিনা আমি জানি না। এরপর তার কিচেন ক্যাবিনেটে যারা আছেন তাদেরকে আমি কি বলবো, বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নবীন, কাঁচা, গরিব এরকম মনে হয়। আর রাজনৈতিক যাকে বলা হয় তার যে একটা উপদেষ্টা মণ্ডলী থাকবে, কিংবা রাজনীতির একটা বন্ধু থাকবে, প্রবল শক্তিশালী একটা বিরোধী দল থাকবে, অথবা বন্ধু থাকবে, অথবা তাবেদার থাকবে, অথবা গৃহপালিত বিরোধী দল থাকবে। কোনো কিছুতেই একটা ধারাবাহিকতা, যেটাকে কনসিস্টেন্সি বলা হয়, সেটি নেই। ফলে আমরা বাইরে থেকে কোনো কিছু আন্দাজ করতে পারছি না, এবং রাজনীতিতে যখনই পরিণতি এবং ফলাফল এই দুটোর একটাও আপনি আন্দাজ করতে পারবেন না, তখনই সেখানে নানা রকম বিপর্যয় দেখা দেবে। তো এই যে ক্ষমতা আরোহণ করার 6 মাসের মধ্যে একটা সিঙ্গেল জায়গাতে তারা কোনো ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। তারই ফলস্বরূপ জামাতের সাথে, এনসিপির সাথে তাদের যে সম্পর্ক, এটি সারা বাংলাদেশের কেউ এখন পর্যন্ত বুঝতে পারছে না যে এই সম্পর্কটা কি
অহিনকল সম্পর্ক, দা কুমড়া সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, অভিনয়, নাকি আরো অনেক কিছু? এক পক্ষে বলার চেষ্টা করছে যে জামাত এবং এনসিপি তাদেরকে দিয়ে আসলে বিএনপি একটা সত্যিকার বিরোধী দল গঠন করে আওয়ামী লীগ নেই বা আওয়ামী লীগের প্রয়োজন নেই এই জিনিসটা বোঝানোর জন্য একটা সত্যিকার রিয়াল বিরোধী দল হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। ভালো কথা। আর মাঠে ছেড়ে দেওয়ার জন্য তাদের কিছু মোটামুটি সংঘর্ষ লাগবে, সংঘাত লাগবে। এবং এটার যুক্তিস্বরূপ অনেকে বলার চেষ্টা করছেন যে এনসিপির অল্প কয়েকজন নেতা যাদেরকে জামাতের বি টিম বলা হয়, আগে যাদেরকে বলা হতো যে মিলিটারি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে যদি প্রিভিলেজ না দেয় তাহলে তারা 1 মিনিট টিকতে পারবে না। তো এখনও বলা হচ্ছে যে তারা হবিগঞ্জে গিয়ে যখন লাঞ্ছিত হলেন তখন তারা ভয় পেয়ে ঢাকা চলে আসবে, কিন্তু গাড়ি ভাঙলো, হাতে একটু আঘাত হলো, তারপর তারা গালাগালি করতে করতে গোলাপগঞ্জে গেল, সিলেটের গোলাপগঞ্জে গেল, জৈন্তাপুরে গেল এবং সেখানে গিয়ে সমাবেশ করলো ইত্যাদি ইত্যাদি। এটা হলো কি করে? নিঃসন্দেহে এদের যে অবস্থা, পেছন দিক থেকে যদি একটা স্ট্রং, তাদের পেছনে যদি একটা শক্তি না থাকতো, সেই শক্তিটা অবশ্যই বিএনপি, অবশ্যই তারেক রহমান, অবশ্যই প্রধানমন্ত্রী, এবং তাদেরকে এমনভাবে ছেড়ে দেওয়া হয়েছে যে যা বেটা গালাগালি কর, আমরা এই কাজগুলো করব, একটু হাতে আঘাত লাগবে, সামান্য একটু রক্ত ঝরবে, কখনো কখনো কিছু ঘটনা ঘটবে, কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু হয়তো বিএনপির 5টা ছেলে ক্ষতিগ্রস্ত হবে, এনসিপির মধ্যে কারো হয়তো চোখ চলে যাবে বা কারো হয়তো হাত ক্ষতিগ্রস্ত হবে। এরকম অনেকে নানা রকম গল্প তৈরি করে বলার চেষ্টা করছে, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন, যে এটা একটা সাজানো। আর এক গ্রুপ বলার চেষ্টা করছে যে মূলত জামাতের সঙ্গে আর এনসিপির সঙ্গে একটা দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়েছে। এখানে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা বুঝে গেছে যে জামাতের সঙ্গে একীভূত হওয়া এবং জামাতের সঙ্গে একত্রে রাজনীতি করা, তাদের সঙ্গে সেই রাজনৈতিক ঐক্য করে নির্বাচন করা এবং সংসদ পরিচালনা করা, এটা এনসিপির একটা বিরাট ভুল। তারা একথাও বুঝে গেছে বা সবাই বলছে যে ইউনূস সরকারের ক্ষমতার অংশগ্রহণ করা, উপদেষ্টা পরিষদে যাওয়া ইত্যাদি ইত্যাদি নানা রকম যে কর্মকাণ্ডগুলো, এগুলো তাদের মারাত্মক ভুল ছিল। এখন এগুলো যে যতই বলুক না কেন, বাস্তবতা হলো যারা এই সমস্ত কথাবার্তা বলছেন এদের প্রায় সবার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি, এদের সবার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, এবং গত 2 বছরে তাদের পোশাক আশাক, কথাবার্তা থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছুতেই এতটা বিরক্তি যে জনগণ তাদেরকে আর ভালোবাসার চোখে, শ্রদ্ধার চোখে দেখে না। তারা কোথাও লাঞ্ছিত হলে, অপমানিত হলে জনগণ খুশি হয়, ইন্না লিল্লাহ বলার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে। তাদের যে কোনো দুর্ভোগ দুর্দশা দেখলে মানুষ হাসে। তাদের ফেসবুকে যে ফলোয়ারগুলো রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটাও অনেক কমে গেছে, অনেক কমে গেছে। তো এই অবস্থা যখন চলছে তখন প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গাতে তাদের সঙ্গে বিএনপির যে সংঘাত হচ্ছে, যে বাকযুদ্ধ হচ্ছে, যে মুষ্টিযুদ্ধ হচ্ছে, এবং যে বিপর্যয় একটার পর একটা নেমে আসছে, ইতিমধ্যে মামলা মোকদ্দমাগুলো হয়ে গেছে। এখন এর পরিণতিতে এই দলটি, নব্য দলটি মারাত্মক বিপদে পড়বে। অনেক হয়তো বলার চেষ্টা করছেন যে এইভাবে তো মানে মার খেতে খেতে অনেকে এমপি হয়ে গেছে, মার খেতে খেতে অনেকে মন্ত্রী হয়ে গেছে, অনেকে সচিব হয়ে গেছে, আর এরা আগামীতে মার খেতে খেতে প্রধানমন্ত্রী হয়ে যাবে। এটি সম্ভব নয়, এটি একেবারে সম্ভব নয়। আমাদের দেশে কাদের সিদ্দিকীর মতো মানুষ কম মার খাননি, মোস্তফা মহসিন মন্টুর মতো এরকম গ্র্যান্ড লিডার বাংলাদেশে ছিল না। এত দরদি, এত পাওয়ারফুল, এত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, সর্বগুণে গুণান্বিত বাংলাদেশে যে কয়জন নেতা সফল ছিলেন
তাদের মধ্যে শেখ ফজলুল হক মনি, বঙ্গবন্ধুর পরে শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, মোস্তফা মহসিন মন্টু, হেমায়েতুল্লাহ আরঙ্গ, এরকম কয়েকজন। তো এই তারা নেতা, সেই নেতাদের মধ্যে সেই মোস্তফা মহসিন মন্টুর মতো মানুষ গণফোরাম করার পরে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, মার খেয়েছেন। তারপর হেমায়েতুল্লাহ আরঙ্গ, যার হাতে বলতে গেলে শেখ হাসিনার নিরাপত্তা ছিল, ঢাকা শহরটা নিয়ন্ত্রণ করতেন সব সময়, সেই উনি যখন ভারতে ছিলেন তখন থেকে নিয়ন্ত্রণ করতেন পলিটিক্যালি। তো সেই মানুষটি কিন্তু আওয়ামী লীগে থাকতে পারেনি, বিএনপিতে চলে গেছে, বিএনপিতেও দাঁড়াতে পারেনি, কিন্তু তার আন্ডারওয়ার্ল্ড ছিল, যতদিন তিনি ছিলেন তার আন্ডারওয়ার্ল্ড ছিল, কিন্তু রাজনীতি করতে পারেনি। মোস্তফা মহসিন মন্টু যতদিন ছিলেন ততদিন আন্ডারওয়ার্ল্ড তার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু রাজনীতি করতে পারেননি, রাজনীতি করতে পারেনি। তো এখন এনসিপি যারা আছে, তাদের না আছে অর্থ, না আছে আন্ডারওয়ার্ল্ড, না আছে তাদের জনসমর্থন, কর্মী বান্ধবতা থেকে শুরু করে আমাদের যে ট্রেডিশনাল রাজনীতি, তার কোনো কিছু নাই। কিন্তু এর উপরে যেটা হয়ে গেছে, এটা হলো আঘাত, একটার পর একটা হাতুড়ির আঘাত, গদার আঘাত তাদের উপর আসছে। এবং সেই আঘাত যদি সাজানো হয়, এই সাজানো আঘাতেও তাদের পতন হতে পারে। এই আঘাত যদি সাজানো না হয়ে জেনুইন হয়, তাহলেও তাদের পতন হতে পারে। আর এই সমস্ত আঘাত সহ্য করে যে প্রতিকূল অবস্থায় তারা দাঁড়িয়ে থাকবেন, এরকম রেকর্ড বাংলাদেশে, তারা তো দূরের কথা, অতীতে বাংলাদেশে কারোরই নাই। এই বাংলাদেশে কর্নেল তাহের, তারপর হাসানুল হক ইনু, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, মানে কিংবদন্তি সব রাজনীতিবিদ, তারাও কিন্তু আঘাত সহ্য করে সাস্টেন করতে পারেননি। সেই তুলনায় এই নবীন যারা আছে তারাও পারবেন না। ফলে কি হলো, এই যে এখন সেটা সাজানো নাটক হোক কিংবা এটা সরাসরি কনফ্লিক্ট হোক, এটা বিএনপির সঙ্গে হোক, এটি আওয়ামী লীগের সঙ্গে হোক, এটি জামাতের সঙ্গে হোক, ডাজ নট ম্যাটার, কিন্তু এর দ্বারা এনসিপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই ক্ষতি থেকে তারা যে আবার ঘুরে দাঁড়াবে, ফিরে দাঁড়াবে, আপনি দেখেন কয়জন ছেলে আছে এনসিপির। মাসুদ, যাকে বলে মোংলা মাসুদ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপর নাহিদ ইসলাম, এই তো এই তিনজনের বাইরে আপনি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ব্ল্যাক আউট, মাহফুজ ব্ল্যাক আউট, অন্যান্য যে সমস্ত আরও 10-12 জন যারা ছিলেন তারা আলটিমেটলি এনসিপি ছেড়ে চলে গেছেন। এখন এই যে মানে সার্জিস, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, এই তো 4 জন, অনলি 4। এর বাইরে অন্য যারা আছে আমার তো কারো নাম মনে আসছে না। টেলিভিশনে আসে, কথাবার্তা বলেন, সব কিছু আছে, কিন্তু তারা তো মাঠে রাজনীতি বন্য, খুব তাদের মুখের দিকে এখনো তাকালে মনে হয় যেন ইউনিভার্সিটিতে পড়ে, একেবারে নবীন কথাবার্তা বলছে। অনেকে হয়তো যাকে বলা হয় কিছু বলছেন না, কিন্তু বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি পাশাপাশি একটা ধমক দেন, একটা ধাক্কা দেন, একটা বাজে কথা বলেন, জাস্ট ওয়ান টাইম, একবারের জন্য, মুহূর্তের মধ্যে তাদের রাজনীতি একেবারে মুহূর্তের মধ্যে শেষ, দ্বিতীয়বার দাঁড়াতে পারবেন না। ফলে এই যে জুলাই মাস, মাত্র 2 বছরের মাথায় এসে এনসিপির উপরে যা কিছু হচ্ছে, এটি রীতিমতো রাজনীতির বালা মুসিবত। রাষ্ট্রে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রমিথিউস বলে খ্যাত, এ যাবৎকালে পুলিশের সবচেয়ে সুদর্শন, সবচেয়ে চৌকুশ, সবচেয়ে ধড়িবাজ, সবচেয়ে ধান্দাবাজ, সবচেয়ে অল, মানে মাস্টার ফর অল, আর বললাম না। তো যে বেনজির অত ভালো ছাত্র ছিলেন না, বিএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাস কোর্সের পরে মাস্টার্সে ভর্তি হয়েছেন। তারপর পুলিশে ঠিক ওইরকম আহামরি ভালো রেজাল্টও তার না, তার ব্যাচে তিনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন, এরকম কোনো নজির নেই। এরকম একজন মধ্যম মানের পুলিশ কর্মকর্তা, অথচ তিনি তার কর্মজীবনে যে গ্র্যান্ড ভিক্টরিগুলো করেছেন দেশে দেশের বাইরে, তিনি জাতিসংঘে দীর্ঘদিন কাজ করেছেন, ইন্টারপোলের সাথে কাজ করেছেন, শান্তি রক্ষী মিশনের সাথে কাজ করেছেন, এবং বড় বড় পদে, যেখানে বাংলাদেশের খুব অল্প সংখ্যক কর্মকর্তা এরকম বড় পদে কাজ করেছেন। তারপর
শেখ হাসিনার জামানাতে এসে রীতিমতো সোনার পাথর বাটি বা জাদুর কাঠি হাতে নিয়ে তিনি তার প্রথম যে শুরুটি সেটা হলো ডিআইজি অ্যাডমিন, পুলিশ হেডকোয়ার্টার। মানে ডিআইজিদের মধ্যে এর চাইতে বড় কোনো পদ আর নেই। এরপর ডিআইজি এডিশনাল আইজি অ্যাডমিন, এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার দীর্ঘদিন, তারপর ডিজি র্যাব, তারপর আইজি। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের পুলিশের ইতিহাসে এতগুলো সৌভাগ্য, এতগুলো পদ, এতগুলো পদবি নির্বিঘ্নে, নির্ভাবনায়, নিশ্চিন্তে কোনো পুলিশ কর্মকর্তা ভোগ করেছেন এরকম কেউ নেই। শুধু তিনি পদপদবি ভোগ করেনি, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সেই মিডিয়া জগৎ বলেন, মানে মডেল জগৎ বলেন, যে সকল আলোচিত নায়িকা, গায়িকা, সুন্দরী, রমণী, ঘরে বাইরে, মানে চারিদিকে মৌ মৌ তার রূপ, মানে বেনজির রূপ, রস, লাবণ্য, গন্ধে মুগ্ধ হয়ে পঙ্গপালের মতো নারীরা তাকে সঙ্গ দিয়েছে এবং এটা নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি। এক প্রেমিক বলেনি আমাকে বিয়ে করো, আর এক প্রেমিকা বলেনি যে আমাকে এটা করো। তিনি অসাধারণভাবে সবাইকে ম্যানেজ করেছেন। তারপরে অর্থবৃত্ত উপার্জন, মানে যে পরিমাণ আইজিতে থেকে তিনি টাকা পয়সা উপার্জন করেছেন দেশে দেশের বাইরে, সেই গরুর ব্যবসা, সাদেক অ্যাগ্রোর থেকে অভিজ্ঞতা নিয়ে সে গরুর ব্যবসা, 5 স্টার হোটেলের ব্যবসা, নিজের রিসোর্টের ব্যবসা, দেশের বাইরে স্বর্ণের ব্যবসা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই না করেছেন। আইজি হিসেবে তিনি ঢাকাতে যে বাড়ি করেছেন, যে ফ্ল্যাট করেছেন, তার যে গাড়ি বাড়ি, পোশাক আশাক, লোকজন মিলিয়ে মানে এক অনন্য, মানে এরকম কোনো সেনাপ্রধান, কোনো পুলিশ প্রধান, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো প্রধানমন্ত্রী, মানে ওনার একটা কেনি আঙ্গুলের সমান, কেনি মানে আমরা যেটাকে বলি কনিষ্ঠ আঙ্গুল, এই আঙ্গুলের সমানও সফলতা দেখাতে পারেনি। তো কাজেই এরকম একজন মানুষ যার সারা দুনিয়া পরিচিত, কতগুলো যে পাসপোর্ট আছে একমাত্র আল্লাহ জানে, তো সেই মানুষটি দুবাইতে ধরা পড়বেন। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যদি বেনজির সাহেবের তুলনায় চিন্তা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার কর্মজীবনে তিনি এপিএ ছিলেন বিসিএস হয়ে, তারপরে প্রধানমন্ত্রী এপিএ ছিলেন, তারপরে যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, ভালো কথা, কিন্তু বেনজির সাহেবের মতো তার কোনো ধারাবাহিকতা নেই। বরং বেনজির সাহেব যখন ক্ষমতার কেন্দ্রে, তখন তাকে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যাং দুলা করে পুলিশ বা র্যাব ধরে নিয়েছে, তারপরে তাকে আয়নাঘরে আটকে রেখেছে। এই বেনজির সাহেব আয়নাঘরে আটকে রেখেছে, আয়নাঘরে রেখে তাকে মানে আদর করেছে না, যত্ন করেছে না, বাটাম দিয়েছে, সেটা তিনি ভালো বলতে পারবেন আর বেনজির সাহেব ভালো বলতে পারবেন। তারপর তাকে পাগলের ইঞ্জেকশন দিয়ে চোখ মুখ বেঁধে তাকে ভারতে শিলংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে তিনি দীর্ঘদিন ছিলেন এবং সেখানে মামলা মোকদ্দমা বিভিন্ন বিষয়ে ফেস করে, যদি শেখ হাসিনার পতন না হতো তিনি হয়তো আসতেও পারতেন না। তো কাজেই মানে যদি মানে যিনি বস যদি তার কর্মচারীর চাইতে দুর্বল হন, সব দিক থেকে তার সফলতা যদি ব্যর্থ হয়, তার হাতে বন্দুক থাকুক, কামান থাকুক, আর যত ক্ষমতা থাকুক, হবে না। তো এখন যদি গত 20 বছরের ধারাবাহিক সফলতা ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনি বেনজিরের সফলতা হিমালয় পর্বতের মতো, আর সালাউদ্দিন সাহেবের যদি আপনি সফলতা ধরেন, তাহলে মানে হিমালয়ের নিচে ছোট্ট একটা শিলাখণ্ডের মতোই তিনি এখন আছেন। তো সেখানে তিনি তার মন্ত্রণালয়, তার পুলিশ বাহিনী ইন্টারপোলকে ব্যবহার করে দুবাইতে তাকে গ্রেপ্তার করে ফেলেছে এবং বাংলাদেশে নিয়ে আসবে। এটা রীতিমতো আমি একেবারে অবাক হয়ে গেছি। তারপর আমি চিন্তা করেছি যে আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুক স্ট্যাটাস দিলাম যে এটা বাংলাদেশে একটা বিরাট সফলতা এবং বেনজিরকে এনে বাংলাদেশে যদি বিচার করা যায়, তাহলে যাকে বলা হয় একটা নতুন যুগের সৃষ্টি হবে। তখন বেনজিরের যারা ঘনিষ্ঠজন তারা অনেকে হৈ হৈ করে উঠেছিলেন যে আপনি বেনজিরকে চেনেন না, সে ইচ্ছে করে দুবাইতে গেছে।
এবং দুবাইতে গেছে একটা ব্যবসায়িক কাজে। আর সেখানে তার এক ব্যবসায়িক পার্টনার, যে এখন বর্তমান সরকারের একজন সংসদ সদস্য, তার সাথে মানে বেনজিরের ক্যাশিয়ার ছিল, সেই বেনজিরের ক্যাশিয়ার থেকে বেনজিরের টাকা মেরে দিয়ে সে নমিনেশন ভাগিয়ে নিয়েছে। কত টাকাতে একমাত্র আল্লাহ জানে। তো সেই লোক বেনজিরকে ঠকানোর জন্য মানে তার সাথে একটা সমঝোতার কথা বলে দুবাইতে এসেছে। হয়তো বেনজিরকে বলেছে যে সরকারে আমি এমপি হয়েছি, আমি সরকারের সাথে তোমার একটা বা আপনার একটা সমঝোতা করে দিচ্ছি। ক্যাশিয়ার সাহেব বেনজির বিশ্বাস করেছে। বিশ্বাস করে সেখানে গিয়ে, যেহেতু বেনজিরের ক্যাশিয়ার, তারও তো ফাজলামো বুদ্ধি কম না, সে গিয়ে হয়তো সেখানে ইন্টারপোল দিয়ে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত, অর্থাৎ ধরিয়ে দেওয়া পর্যন্ত বেনজির ওয়াজ স্টপ। কিন্তু যখন ধরিয়েছে তখন বেনজির তার আসল রূপ দেখিয়েছে, তার কৌশল দেখিয়েছে। যেহেতু সে ইন্টারপোল হ্যান্ডেল করে আসছে, দুবাই হ্যান্ডেল করেছে, তার ক্যাশিয়ার তাকে মানে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, এটা হয় না। তিনি সেখানে কৌশল করেছেন, অবলম্বন করেছেন, এবং কৌশল অবলম্বন করে দুবাই কর্তৃপক্ষর যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনের সুবিধা নিয়ে তিনি সেখানে জামিন নিয়েছেন। এবং এমনভাবে তিনি সেখানে আইনগত পদ্ধতি নিয়েছেন যেন বাংলাদেশ সরকার বা ইন্টারপোল কোনো অবস্থাতে তাকে এখানে পাঠাতে পারে না। ইন্টারপোলের নিয়ম কানুন কী আছে, এটা আপনি আমি যারা আলোচনা করি তাদের চেয়ে 1000 গুণ বেশি জনাব বেনজির, ডক্টর মোহাম্মদ বেনজির, তিনি ভালো বোঝেন। এর আগে এই ইন্টারপোলের মাধ্যমে বর্তমান ধর্মমন্ত্রী যিনি আছেন মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনিও গ্রেপ্তার হয়েছিলেন দুবাইতে। কিন্তু দুবাই কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিয়েছিল এবং তাকে দুবাই থেকে অন্য দেশে যাওয়ার অনুমতিও দিয়েছিল। বেনজির সাহেব এখানে যে কাজটি করেছেন সেই কাজটি হলো, তিনি এমনভাবে মানে ব্যবস্থা করেছেন, তার প্রাথমিক স্তর হলো তিনি দুবাইতে থাকতে পারবেন। এখন যেহেতু দুবাইতে তার মামলা চলছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি থাকতে পারবেন, এবং এই মামলা তিনি ইচ্ছা করলে 5 বছর 10 বছরও চালাতে পারেন, আবার ইচ্ছা করলে 5 দিনও তিনি এটা ছেড়ে দিতে পারেন। এটা তার উপর নির্ভর করবে। আবার দুবাই এমন একটা রাষ্ট্র, এই রাষ্ট্র সবসময় বেনজিরদের মতো লোক সারা দুনিয়া থেকে তাদেরকে কালেক্ট করে, তাদের যে ফাইন্যান্স, এই ফাইন্যান্স দিয়ে মরুভূমির বুকে তারা স্বর্ণের প্রাসাদ, বুর্জ আর খলিফা তৈরি করে। এখানে একসময় ওই যে আরাফ খান নামে একজন বাংলাদেশি যুবক, তাকে নিয়ে খুব ট্রল হচ্ছিল। সবাই মনে করছিল তাকে এই বুঝি ধরে নিয়ে আসবে, কিন্তু আরাফ খানের একটা পশমও কিন্তু কেউ স্পর্শ করতে পারেনি। তা আরাফ খান যেখানে সেই জুলকারনায়ন সায়ের অনুসন্ধানী সাংবাদিক, তার বাপ মা তুলে গালাগালি করে, তুই তুকারি করে, বাল ছাল বলে মোটামুটি তাকে শেষ করে দিয়েছে। তো আরাফ খানের যদি এই ক্ষমতা হয় দুবাইয়ের মতো জায়গাতে, সেখানে বেনজিরের অবস্থা কি হতে পারে বোঝার চেষ্টা করেন। এটা হলো দুবাই। সেখানে আইনের শাসন আছে। এটা হলো গরিব মানুষের জন্য, আমাদের লেবারের জন্য, বোকাচোদা যারা আছেন তাদের জন্য, বেকুব যারা রয়েছেন তাদের জন্য। কিন্তু বেনজিরের মতো স্মার্ট যারা লোকজন, তারা জেলখানাতে বসে রাশিয়ান মডেলকে নিয়ে রাত কাটাতে পারে। ওই ব্যবস্থা সেখানে রয়েছে। জেলখানা থেকে বের হয়ে সে আজ লেবাননের মেয়ে, কাল বাংলাদেশের মেয়ে, পরশুদিন অমুক, বাংলাদেশ থেকে যারা যারা দুবাইতে যায় চামড়া ব্যবসার জন্য, এদের সবাইকে তিনি সেখানে নিয়ে ওখানে তার একটা বিলাস বহুল সেই যে ইয়োটে বসে তিনি, যাকে বলা হয় ওই আলু লিয়েলো, যে বিখ্যাত নানা পাটেকারের যে সিনেমা, ওইরকম দৃশ্য তিনি সেখানে চিত্রায়িত করতে পারেন। তো সেই কাজগুলোই সম্ভবত ঘটতে যাচ্ছে। আর মধ্য থেকে আমরা কি হলো, আমরা যারা ভেত বাঙালি খুব সহজে হতাশ হয়ে যাই, আবার খুব সহজে আনন্দিত হয়ে যাই। তাদের মুখে এই বেনজির সাহেব সেই বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরও তিনি যেভাবে চপেটাঘাত দিলেন, এটা খুবই একটা খারাপ কাজ করেছেন। তিনি বাংলাদেশে যখন শেখ হাসিনার জামানাতেই তিনি বাংলাদেশ থেকে চলে গেলেন, শেখ হাসিনা থেকে প্রাণান্ত চেষ্টা করেছিল গ্রেপ্তার করার জন্য। তারপর এত বড় একজন স্বৈরাচার, এত তার ক্ষমতা, তিনি শত চেষ্টা করে বেনজিরকে ধরতে পারেনি, বেনজির একটা পশম স্পর্শ করতে পারেনি। একেবারে বুক ফুলিয়ে এয়ারপোর্ট দিয়ে তিনি চলে গেলেন, দেশের বাইরে চলে গেলেন, এবং দেশের বাইরে গিয়ে তিনি রাজার মতো সারা দুনিয়া ঘুরে বেড়ালেন। তো সেই আমলে শেখ হাসিনা যেতে পারেনি, এখন স্বরাষ্ট্রমন্ত্রী সেটা পারবেন,
বা অন্যান্য যে লোকজন পারবেন, আমরা অবাস্তব হলে আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু একই হলো। এখন যে সমস্ত কথাবার্তা শুনছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে তার জামিন বাদ দেওয়ার জন্য আমরা লবিস্ট নিয়োগ করেছি, এই সমস্ত কথাবার্তা বোগাস, এগুলোতে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমরা তার চেয়ে বরং বেনজিরকে আল্লাহ রাস্তায় ছেড়ে দেই। হ্যাঁ, আল্লাহ